চারুকলা যে প্রদর্শনী, এই প্রদর্শনীর আজকে উদ্বোধন এবং ৭৮ জন সম্ভবত প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এবং ১১৩টি শিল্পকর্ম আজকে স্থান পাচ্ছে আজকের এই প্রদর্শনীতে। এবং যারা এই ছবি এঁকেছেন তাদের বয়স সীমা ছোট থেকে মধ্যবয়সী পর্যন্ত, তবে শিশুরাই বেশি এই প্রদর্শনীতে তাদের ছবি স্থান পেয়েছে। এই ছবির প্রতি যে আকৃষ্ট এবং আমাদের বাচ্চারা বিশেষ করে তারা যেভাবে এত সুন্দর সুন্দর ছবি আঁকছেন এবং তারা তাদের অনুভূতিগুলো ছবির মাধ্যমে তুলে ধরছেন, এটি সত্যি প্রশংসার দাবি রাখে। এবং আমাদের বাচ্চারা সবাই তো আমরা কথা বললাম, আমরা বড়দের উদ্দেশ্যে, আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা যে ছবি আমি একটু আগে আমাকে দেয়া হলো এবং আরো যে সমস্ত ছবি এই বইটিতে দেখলাম, এত সুন্দর তোমরা ছবি এঁকেছ, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যখন বাইরে যাই তখন আমরা বড় বড় শিল্পীর ছবি আঁকা দেখে মুগ্ধ হই। তোমরা নিশ্চয়ই জানো যে মেক্সিকো, যেই দেশটিতে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে, এবং এই মেক্সিকোর সেই ফ্রিদা কাহলো বা দিয়েগো রিভেরা যে বিখ্যাত চিত্রকর্ম এঁকে রেখেছেন, এবং সেই চিত্রকর্মের মধ্যে আমরা দেখেছি প্রেসিডেন্ট হাউসে, যেখানে প্রেসিডেন্ট থাকেন, সেই প্রেসিডেন্ট হাউসে বিশাল আকৃতির ছবি, দিয়েগো রিভেরার আঁকা ছবি, এবং পুরো ছবিটাতেই মেক্সিকোর ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, ভাষা, সংগ্রাম, ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তো আমরা বিশ্বাস করতে চাই আমরা তোমাদের মধ্যে একজন দিয়েগো রিভেরাকে দেখতে পাই, তোমাদের মধ্যে আমরা দেখতে পাই লিওনার্দো দা ভিঞ্চি। আমি যখন বিভিন্ন দেশে আমার যাওয়ার সুযোগ হয়, যেমন একবার ফ্রান্সে গেলাম, এবং ফ্রান্সে যাওয়ার আগে, প্যারিসে যাওয়ার আগেই আমি মনে মনে স্থির করে রেখেছি, তোমাদের মতো যখন শিশু, তোমাদের মতো যখন আমার বয়স, তখন আমাদের স্কুলের বইতে আমরা দেখেছি মোনালিসার সেই হাস্যোজ্জ্বল ছবি। তখনই আমি ঠিক করলাম যে মোনালিসার ছবি আমাকে দেখতেই হবে। তো আমরা তোমরা জানো সেই বিখ্যাত লুভর মিউজিয়াম, সেখানে মোনালিসার ছবি, নিশ্চয়ই এখানে উপস্থিত অনেকেই দেখেছো সেই মিউজিয়ামে, হয়তো কেউ কেউ গিয়েছ। তো সেই ছবিটি দেখলাম এবং ভাবলাম যে সেই পঞ্চদশ শতাব্দীতে আঁকা একটি ছবি এখনো জীবন্ত, এখনো প্রাণবন্ত, এবং ছবি যে হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে, এটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই সমস্ত ছবি যারা এঁকেছেন। এবং আগে আমরা যেমন এখন ভাষা প্রকাশ করছি, আমরা কথা বলছি, কিন্তু এই ভাব প্রকাশের মাধ্যমই ছিল ছবি আঁকা। আমি এই কারণে এই কথাটি বলছি, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় অবস্থান করছো, অর্থাৎ সেই পুরনো জায়গা, আদি জায়গা, যেখান থেকে আমাদের গোড়াপত্তন শুরু, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির যে মূল জায়গা, সেটি হচ্ছে ছবি আঁকা। ছবি কথা বলে, সেখান থেকেই শুরু। এবং এই ছবির মাধ্যমেই আমরা মিশরীয় সভ্যতার কথা বলতে পারি, আমরা রোমান সেই কথা বলতে পারি, কিন্তু যে ইউরোপীয় যে রেনেসাঁ, লিওনার্দো দা ভিঞ্চি যখন তারপরে মাইকেল অ্যাঞ্জেলো, তাদের যে এক একটা যে সৃষ্টি, কালজয়ী সৃষ্টি, সেটিকে পৃথিবীকে আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। সুতরাং আমি বিশ্বাস করতে চাই আজকে যার ছবি এখানের মধ্যে আছে, আমরা জানি না, হয়তো এইরকম একজন চিত্রশিল্পী যার ছবি হয়তো ভবিষ্যতে লুভর মিউজিয়ামে দেখা যেতে পারে, ব্রিটিশ মিউজিয়ামেও স্থান পেতে পারে। সুতরাং তোমরা হতাশ হবে না, এবং তোমাদের যে আগ্রহ, তোমাদের যে ইচ্ছা, তার ইতি টানবে না, তোমরা অব্যাহত রাখবে।
তোমাদের চেষ্টা। এবং ছবিতে তো আমরা যে কাজটিই করি আমাদের মনোযোগ দিয়ে করা উচিত। এবং ছবি হচ্ছে একটা ধৈর্যের বিষয়, শুধু ছবি আঁকলেই হবে না, এটি পড়াশোনার মতো বিষয় না, এটি অত্যন্ত যে মনোনিবেশের বিষয় এবং এটি ভেতর থেকে আসতে হয়। নিশ্চয়ই আমাদের মধ্যে এইরকম শিল্পীর সৃষ্টি হবে এবং তোমাদের একাগ্রতা, তোমাদের আগ্রহ, তোমাদের যে ইচ্ছা, এবং এখানে অভিভাবকদের একটা বড় দায়িত্ব রয়েছে। আমাদের বাচ্চাদের আমরা অনেক সময় আমরা আমাদের ইচ্ছাকে বাচ্চাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই, কিন্তু না, এটি আপনারা করবেন না। বাচ্চাকে তার ইচ্ছা বাস্তবায়ন হতে দিন, তার উপর ছেড়ে দিন। আমরা দেখা যাবে যে আমরা জোর করে তাকে একটা সাবজেক্ট পড়াতে চাই, সে হয়তো ল পড়তে চায় অথবা ইকোনমিক্স পড়তে চায়, কিন্তু আমরা তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সেই যে আমাদের আমি আমার মতো করে দেখতে চাই। কিন্তু এই প্রবণতাটাকে এখন এটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ভিলেজের কারণে যেহেতু পৃথিবী উন্মুক্ত, আমরা অন্যান্য অপরাপর ইউনিভার্সিটিগুলো দেখতে পাচ্ছি, অপরাপর দেশ দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু এরকম বাচ্চাদের উপরে চাপিয়ে দেওয়া হয় না। বাচ্চাদেরকে আমরা গাইড করব, বাচ্চাদেরকে আমরা সঠিক পথ নির্দেশনা করব, কিন্তু তার ইচ্ছাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। সে জানে সে কোন কাজটিতে ভালো করবে। কেউ হয়তো মিউজিকে ভালো করবে, কিন্তু আমি তাকে জোর করে ছবি আঁকাতে চাই। কেউ হয়তো ছবি আঁকতে ভালো করবে, কিন্তু আমি জোর করে তাকে পিয়ানো বাজানো দিতে চাই। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, যাতে বাচ্চার উপর যাতে একটা মনস্তাত্ত্বিক প্রভাব না পড়ে, সে যাতে উন্মুক্তভাবে স্বাধীনভাবে তার চিন্তার বিকাশ ঘটাতে পারে, তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সেই জায়গাটুকু আমাদেরকে উন্মুক্ত করে দিতে হবে। এবং আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের বাচ্চারা যখন বাইরে যায়, আমি একজনের সাথে পরিচিত হলাম যে তারা সেই ধরেন আমাদের পরিচিতই একটি অজো পাড়াগাঁয় থেকে, একটা গ্রাম থেকে স্কুলে পড়েছে, সে একটি গ্রামের মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে, কিন্তু আমেরিকাতে গিয়ে সে আইভি লীগ ইউনিভার্সিটিতে পড়ছে, ইয়েল ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ কেউ অক্সফোর্ডে পড়ছে, ক্যামব্রিজে পড়ছে। অর্থাৎ আমাদের যেটি হলো, আমাদেরকে সুযোগটা করে দিতে হবে। আমরা যদি সুযোগটা তৈরি করে দিতে পারি, বাচ্চাদের যে মেধা, আজকে আমার দেশের বাচ্চার যেই মেধা, একই মেধা সেই ইউরোপ আমেরিকার বাচ্চাদেরও, কিন্তু তাদের সুযোগটা হয়তো অবারিত। আমরা আজকে একটা স্কুলের কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেশন করছি, আমরা একটা স্কুলের বিল্ডিংয়ের জন্য আমরা চাইছি, অথচ আপনারা দেখেন যারা উন্নত বিশ্বে তারা মহাকাশ নিয়ে গবেষণা করছে, আর আমরা একটা বিদ্যালয়ের একটা কম্পিউটারের জন্য আমরা দরখাস্ত দিয়ে বেড়াচ্ছি। সুতরাং অপরচুনিটিস, সুযোগ আমাদেরকে করে দিতে হবে। সুযোগ যদি বাচ্চারা পায়, এই বাচ্চারাই কিন্তু আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা ভালো করছে। আমি মনে করি যে এই সুযোগটুকু আমাদেরকে করে দিতে হবে। এবং এই যে সরকার, প্রাসঙ্গিকভাবে বলতে হয় যেহেতু সুযোগের কথাটি আসলো, যে এই সুযোগ তৈরি করার দায়িত্ব কিন্তু অভিভাবকদের যেমন, আমাদের কমিউনিটির যেমন, তেমনি সরকারেরও এটি দায়িত্ব। বাংলাদেশের এমন একটি অবস্থা হয়েছে, আপনি এখানে তদবির ছাড়া কোনো কিছু হয় না। আপনি আপনার বাচ্চাকে যদি একটা ভালো স্কুলে ভর্তি করতে চান, তাহলে সেখানে আপনার একটা তদবিরের প্রয়োজন হয়। ইভেন আপনি যদি একটা ভালো ডাক্তার দেখাতে চান, সেখানেও একটা তদবিরের প্রয়োজন হয়। অর্থাৎ যেই জিনিস আপনার এমনিতেই পাবার কথা, সেই জিনিসের জন্য আপনার সুপারিশে যেতে হয়। সুতরাং আমরা এই বাংলাদেশ চাই না। আমরা যেই বাংলাদেশটি বিনির্মাণ করতে চাই এবং যেই বাংলাদেশটি দেখতে চাই এবং যেই বাংলাদেশ দেখার জন্য অসংখ্য যুবক ছাত্রছাত্রীরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে পিচ ঢালা পথকে রঞ্জিত করেছে, সেটি হচ্ছে ইকুয়ালিটি প্রতিষ্ঠিত হবে, সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আপনি আজকে যিনি এখানে বসছেন, কালকে তার এখানে বসার সুযোগ থাকতে হবে। আজকে যিনি দর্শক সারিতে আছেন, তিনি যাতে কালকে বক্তাও হতে পারেন। এই যে সামাজিক একটা যে বন্ধন, সামাজিক যে একটা সমতা, এই সমতাটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এবং বাংলাদেশ সেদিকেই অগ্রসর হচ্ছে। বাংলাদেশ সম্পর্কে আমরা যদি বলতে হয়, যেমন আগে যখন আমাদের বিগত সরকার ক্ষমতায় ছিল এবং একজন প্রধানমন্ত্রী আপনারা জানেন যে পালিয়ে গিয়েছে, তো তখন তিনি যখন প্রধানমন্ত্রীর আসনে ছিলেন, তখন আমরা যখন বিদেশে আমাদের যারা বন্ধু বান্ধব, আমাদের সহকর্মী,
তাদের সঙ্গে যখন পরিচিত হতাম, অর্থাৎ ইন্টারন্যাশনাল মিডিয়া বা ডিপ্লোম্যাটস, যে প্রথম বাংলাদেশ বলার পরে ওয়ার আর ইউ ফ্রম, তো বললাম আই এম ফ্রম বাংলাদেশ। ও ও এরকম বলে একটু ভেজকি মাল। এখন ওয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ। ওয়াও! তো বাংলাদেশ ও থেকে ওয়াও এ প্রবেশ করেছে, যে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং এই যুব সমাজ, এই ছাত্র সমাজ পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে তারা যদি ন্যায়ের পক্ষে দাঁড়ায়, পৃথিবীর যে কোনো মহিরুহ শক্তিশালী সরকারও পালাতে বাধ্য। এবং এই ওয়াওকে অনুসরণ করছে পৃথিবীর অপর দেশ। আমাদের পার্শ্ববর্তী নেপাল যেরকম করেছে, অন্যান্য পৃথিবীর অপর দেশ এখন বাংলাদেশের এই যে আমরা যে আমাদের যে স্পৃহা, আমাদের যে কর্মক্ষমতা, আমাদের যে লড়াকু মনোভাব, এটি কিন্তু এখন সারা দুনিয়া সেটি দেখছে এবং আমাদেরকে ফলো করছে, বাস্তবিকভাবেই করছে। আমি কথার কাছে কথা বলছি না, কারণ বাংলাদেশের মানুষ তাদের অধিকারকে যে এরকম ছিনিয়ে নিয়েছে, এই যে তোমাদের মতো করে এই ছাত্ররা আজকে যারা, তোমরাই কিন্তু এই রাস্তায় আলপনা এঁকেছো, ছবি এঁকেছো, তোমাদের গ্রাফিটিতে বাংলাদেশ ছয়লাভ হয়ে গিয়েছে এবং তোমাদের ভেতরে যত ক্ষোভ, যত যন্ত্রণা, তার যেমন বহিঃপ্রকাশ ঘটেছে, তেমনি তোমার সতীর্থ, তোমার ছাত্র, তোমার বন্ধুর প্রতি তুমি তোমার সহানুভূতি প্রকাশ করেছো রং তুলি দিয়ে। এটি হচ্ছে আমাদের এই যে আমাদের যে বন্ধন, আমাদের যে শত বছরের ঐতিহ্য, আমরা যে একে অন্যকে যে কেয়ার করি, একে অন্যের পাশে দাঁড়াই, এটি সবচেয়ে বড় প্রমাণ। এবং কোনো অন্যায় আমাদের উপর চাপিয়ে দিলে আমরা যে মেনে নিতে পারি না, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমরা সকলে দেখেছি, সকলের মধ্য দিয়ে। এখন যেই সরকারটি বাংলাদেশে আসছে, আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় নেতা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যখন চলাফেরা করেন, খুব স্বাভাবিক, খুব সাদামাটাভাবে তিনি চলাফেরা করছেন। আপনারা দেখবেন, আগে আমরা দেখতাম যে একজন সরকারি কর্মকর্তা, সচিব লেভেলের বা একজন মন্ত্রী লেভেলের যখন কেউ আসতেন, তার আগে পিছে এতগুলা গাড়ি থাকতো, এই অফিসার সেই অফিসার, এক একজনের এক এক গাড়ি, আপনার গাড়ি 20-25টা চলে যাচ্ছে, কিন্তু শেষ আর হচ্ছে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দাঁড়িয়ে গাড়ি গুনতাম যে কোন মন্ত্রীর কতটা গাড়ি, কিন্তু একজন প্রধানমন্ত্রী উইল থাকলে যে এটি করা যায়, সে সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী। খুব সাদাসিধে জীবনযাপন করছেন, খুব অল্প সংখ্যক সহকর্মীদের নিয়ে চলাফেরা করছেন, তার গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়াচ্ছে। এটিতে কিন্তু মানুষ শিখবে, এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ চায়। এটি যে খুব বেশি, এটি কিন্তু বাস্তবতা। এখন এগুলি বলতে হয় কেন? যে হ্যাঁ, এটা তো প্রধানমন্ত্রী, তো রক্ত মাংসের মানুষ, কিন্তু তাই করবেন, আপনারা কি বলতে পারেন? হ্যাঁ, তিনি তাই করবেন, কিন্তু বাংলাদেশের এইগুলি কখনোই হয়নি। এগুলি ইউরোপ আমেরিকাতে হয়েছে। উনি দীর্ঘকাল ব্রিটেনে থেকেছেন, সেখানে ব্রিটেনের প্রাইম মিনিস্টার পর্যন্ত যখন তারা, এখন অবশ্য প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রাইম মিনিস্টার যেহেতু নানা সিকিউরিটির কারণে তার একটা প্রটোকলের মধ্যে নিয়ে এসছে, অর্থাৎ তার সিকিউরিটি প্রটেক্টেড থাকে সিকিউরিটির কারণে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রীও, আমি অনেক সময় বলি যে সিকিউরিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না, সিকিউরিটি এনশিওর করতে হবে, কিন্তু তিনি এত সাদাসিধেভাবে চলাফেরা করেন এবং তার চলাফেরা মানুষকে কাছে টানা। কেউ হয়তো, আপনি হয়তো তার সঙ্গে কথা বলতে চাইছেন, তিনি ডেকে নিচ্ছেন, হয়তো অন্য কেউ বলছে না না আপনি পরে আসেন। তো এই যে এইরকম একজন প্রধানমন্ত্রী মানুষ চেয়েছিল, আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষ এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছে, এবং এই প্রধানমন্ত্রীকে আমাদেরকেই তার পাশে থাকতে হবে। এই বাংলাদেশকে আমাদেরকে বিজয়ী হতে হবে। এই যে বাংলাদেশ ওয়াওতে প্রবেশ করেছে, এই ওয়াওয়ের ধারাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, মানুষ যাতে বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। আগে বাংলাদেশ, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ক্রিস্টিনা আমানপুর, বিখ্যাত সাংবাদিক সিএনএনের, সে তৎকালীন প্রধানমন্ত্রীর যে পালিয়ে গিয়েছে তার একটা ইন্টারভিউ করছিল সিএনএনে, এবং ইন্টারভিউয়ের পরে এই ইন্টারভিউ যারা দেখেছে, আমি এর পরের দিন প্রেস কনফারেন্সে গিয়েছি, আমাদের সিএনএনের এক সহকর্মী জিম অ্যাকাস্টা বলতেছে, ও মাই গড, সাচ এ প্রাইম মিনিস্টার। মানে সবাই ভয় পাচ্ছে যে কি প্রাইম মিনিস্টারে বাবা, এই ঝগড়া করতেছে রীতিমতো, এবং তার গুম খুনকে জাস্টিফাই করছে।
তো মানুষ এইভাবে মানে মানে আটকে উঠতো যে একটা প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, সেখানে গুম করছে, খুন করছে, এবং সে তার এটাকে জাস্টিফাই করছে, এবং ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারছে রাস্তায় এবং জাস্টিফাই করছে। তো এই বাংলাদেশ এখন আর নাই। আপনারা গতকালকে দেখেছেন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিয়েছে। কত? 9,34,000 কোটি টাকা, তাই তো? 9,34,000 কোটি টাকার বাজেট বাংলাদেশ জাতীয় সংসদে দেয়া হয়েছে। এই বাজেট কিন্তু, এটা আপনারা জানবেন, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, বাহরাইনের চেয়েও বেশি বাজেট, মানে বাজেটের সংখ্যা। যেহেতু বাংলাদেশের সংখ্যা, অর্থনীতি কিন্তু অনেক বড়, আমি যদি এটাকে বিলিয়নে কনভার্ট করি তাহলে হবে 76 ইউএস ডলার, 76 বিলিয়ন ডলারের একটি বাজেট এই সরকার দিয়েছে। এবং কতগুলি যুগোপযোগী প্রকল্প তারা নিয়েছে এই সরকার। এবং সবচেয়ে, যেমন আমাদের এই যে বোনেরা আছেন, এই আমাদের প্রধানমন্ত্রী শুরু থেকে যেটি বলে আসছিলেন যে সোশ্যাল সেফটিনেস, যেটাকে বলে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, অনেকে কিন্তু এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে যে এটা কোত্থেকে বলছে, এটার টাকা রিসোর্স কোত্থেকে মোবিলাইজ হবে, এটা কি করে দিবে। কিন্তু প্রমাণ করেছেন যে ওয়্যার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়। 41 লাখ নারী এই বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে যারা এই সোশ্যাল সেফটিনেসের আওতায় থাকবেন, অর্থাৎ তারা ফ্যামিলি কার্ড পাবেন। 41 লক্ষ নারী। এখন আপনারা তরুণরা যারা সামনে আছেন তারা বলুন তাহলে আমাদের কি হবে, আমরা তো আইটি টাইটি নিয়ে একটু কাজ করতে চাই। আপনাদের জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন 500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্টার্ট আপ প্রোগ্রামের জন্য। আপনারা যারা স্টার্ট আপ করতে চান, এবং এগুলো কিন্তু কোনো বিউরোক্রেসি ছাড়া, লাল ফিতায় কিন্তু এটা বন্দি থাকবে না। এটা কিন্তু চাহিদা মাত্র, অবশ্যই তার পেপার ওয়ার্কগুলো দেখা হবে, কিন্তু চাহিদা মাত্রই যাতে আমাদের তরুণরা এটা পায়, তরুণ উদ্যোক্তা পায়, সেটি এই সরকার ব্যবস্থা করেছে। অনেকগুলি যুগান্তকারী প্রকল্প, প্রজেক্ট এই বাজেটে তুলে ধরা হয়েছে। আমি নিজেই ইমপ্রেসড, যদিও এই বাজেটের সাথে আমি কর্ম প্রণয়নের সাথে আমি সম্পৃক্ত নই, কিন্তু আমি যা দেখেছি এবং এত মানে জনহিতকর, জনকল্যাণকর যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, এবং এই যে তথ্য প্রযুক্তি নির্ভর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আপনাদের জন্য যারা আউটসোর্সিং করেন, তাদের সকলের জন্য এই বাজেটটি একটি মানে উপকারী বাজেট। এটির জন্য আপনাদেরকে ট্যাক্স দিতে হবে না। তো এই যে মানে জনবান্ধব, জনকল্যাণকর, মানুষের একটা ভঙ্গুর অর্থনীতির ভেতর দিয়ে সরকার একটা বাজেট দিয়েছে, এবং মানুষের জন্য কাজ করার জন্য, এবং মানুষের অসহায় অবহেলিত মানুষ, তারা দীর্ঘদিন তারা শোষিত হয়েছেন, এই শোষিতের এই যারা হয়েছেন তাদের পক্ষে এই সরকার একটি বাজেট প্রণয়ন করেছে। আমি বিশ্বাস করি এটি বাস্তবায়নযোগ্য, এবং এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বেই আপনাদের নির্বাচিত সরকারই এটি বাস্তবায়ন করবে, এটি আমি নির্দ্বিধায় বলতে পারি। তো যাই হোক, চারুকলা যে প্রদর্শনী, এই প্রদর্শনীর আজকে উদ্বোধন, এবং 78 জন সম্ভবত প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, এবং 113টি শিল্পকর্ম আজকে স্থান পাচ্ছে আজকের এই প্রদর্শনীতে। এবং যারা এই ছবি এঁকেছেন তাদের বয়স সীমা ছোট থেকে মধ্যবয়সী পর্যন্ত, তবে শিশুরাই বেশি এই প্রদর্শনীতে তাদের ছবি স্থান পেয়েছে। এই ছবির প্রতি যে আকৃষ্ট, এবং আমাদের বাচ্চারা বিশেষ করে তারা যেভাবে এত সুন্দর সুন্দর ছবি আঁকছেন, এবং তারা তাদের অনুভূতিগুলো ছবির মাধ্যমে তুলে ধরছেন, এটি সত্যি প্রশংসার দাবি রাখে। এবং আমাদের বাচ্চারা সবাই, তো আমরা কথা বললাম, আমরা বড়দের উদ্দেশ্যে, আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা যে ছবি আমি একটু আগে আমাকে দেয়া হলো, এবং আরো যে সমস্ত ছবি এই বইটিতে দেখলাম, এত সুন্দর তোমরা ছবি এঁকেছ, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যখন বাইরে যাই তখন আমরা
বড় বড় শিল্পীর ছবি আঁকা দেখে মুগ্ধ হই। তোমরা নিশ্চয়ই জানো যে মেক্সিকো, যেই দেশটিতে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে, এবং এই মেক্সিকোর সেই ফ্রিদা কাহালো বা দিয়েগো রিভেরা যে বিখ্যাত চিত্রকর্ম এঁকে রেখেছেন, এবং সেই চিত্রকর্মের মধ্যে আমরা দেখেছি প্রেসিডেন্ট হাউসে, যেখানে প্রেসিডেন্ট থাকেন, সেই প্রেসিডেন্ট হাউসে বিশাল আকৃতির ছবি, দিয়েগো রিভেরার আঁকা ছবি, এবং পুরো ছবিটাতেই মেক্সিকোর ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, ভাষা, সংগ্রাম, ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তো আমরা বিশ্বাস করতে চাই আমরা তোমাদের মধ্যে একজন দিয়েগো রিভেরাকে দেখতে পাই, তোমাদের মধ্যে আমরা দেখতে পাই লিওনার্দো দা ভিঞ্চি। আমি যখন বিভিন্ন দেশে আমার যাওয়ার সুযোগ হয়, যেমন একবার ফ্রান্সে গেলাম, এবং ফ্রান্সে যাওয়ার আগে, প্যারিসে যাওয়ার আগেই আমি মনে মনে স্থির করে রেখেছি তোমাদের মতো যখন শিশু, তোমাদের মতো যখন আমার বয়স, তখন আমাদের স্কুলের বইতে আমরা দেখেছি মোনালিসার সেই হাস্যোজ্জ্বল ছবি। তখনই আমি ঠিক করলাম যে মোনালিসার ছবি আমাকে দেখতেই হবে। তো আমরা তোমরা জানো সেই বিখ্যাত লুভরে মিউজিয়াম, সেখানে মোনালিসার ছবি, নিশ্চয়ই এখানে উপস্থিত অনেকেই দেখেছো সেই মিউজিয়ামে, হয়তো কেউ কেউ গিয়েছ। তো সেই ছবিটি দেখলাম এবং ভাবলাম যে সেই পঞ্চদশ শতাব্দীতে আঁকা একটি ছবি এখনো জীবন্ত, এখনো প্রাণবন্ত, এবং ছবি যে হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে, এটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই সমস্ত ছবি যারা এঁকেছেন। এবং আগে আমরা যেমন এখন ভাষা প্রকাশ করছি, আমরা কথা বলছি, কিন্তু এই ভাব প্রকাশের মাধ্যমই ছিল ছবি আঁকা। আমি এই কারণে এই কথাটি বলছি, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় অবস্থান করছো, অর্থাৎ সেই পুরনো জায়গা, আদি জায়গা, যেখান থেকে আমাদের গোড়াপত্তন শুরু, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির যে মূল জায়গা, সেটি হচ্ছে ছবি আঁকা, ছবি কথা বলে, সেখান থেকেই শুরু। এবং এই ছবির মাধ্যমেই আমরা মিশরীয় সভ্যতার কথা বলতে পারি, আমরা রোমান সেই কথা বলতে পারি, কিন্তু যে ইউরোপীয় যে রেনেসা, লিওনার্দো দা ভিঞ্চি যখন তারপরে মাইকেল অ্যাঞ্জেলো, তাদের যে এক একটা যে সৃষ্টি, কালজয়ী সৃষ্টি, সেটিকে পৃথিবীকে আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। সুতরাং আমি বিশ্বাস করতে চাই আজকে যার ছবি এখানের মধ্যে আছে, আমরা জানি না, হয়তো এইরকম একজন চিত্রশিল্পী যার ছবি হয়তো ভবিষ্যতে লুভর মিউজিয়ামে দেখা যেতে পারে, ব্রিটিশ মিউজিয়ামেও স্থান পেতে পারে। সুতরাং তোমরা হতাশ হবে না, এবং তোমাদের যে আগ্রহ, তোমাদের যে ইচ্ছা, তার ইতি টানবে না, তোমরা অব্যাহত রাখবে তোমাদের চেষ্টা। এবং ছবিতে তো আমরা যে কাজটি করি আমাদের মনোযোগ দিয়ে করা উচিত। এবং ছবি হচ্ছে একটা ধৈর্যের বিষয়, শুধু ছবি আঁকলেই হবে না, এটি পড়াশোনার মতো বিষয় না, এটি অত্যন্ত যে মনোনিবেশের বিষয়, এবং এটি ভেতর থেকে আসতে হয়। নিশ্চয়ই আমাদের মধ্যে এইরকম শিল্পীর সৃষ্টি হবে, এবং তোমাদের একাগ্রতা, তোমাদের আগ্রহ, তোমাদের যে ইচ্ছা, এবং এখানে অভিভাবকদের একটা বড় দায়িত্ব রয়েছে। আমাদের বাচ্চাদের আমরা অনেক সময় আমাদের ইচ্ছাকে বাচ্চাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই, কিন্তু না, এটি আপনারা করবেন না। বাচ্চাকে তার ইচ্ছা বাস্তবায়ন হতে দিন, তার উপর ছেড়ে দিন। আমরা দেখা যাবে যে আমরা জোর করে তাকে একটা সাবজেক্ট পড়াতে চাই, সে হয়তো ল পড়তে চায় অথবা ইকোনমিক্স পড়তে চায়, কিন্তু আমরা তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সেই যে আমি আমার মতো করে দেখতে চাই। কিন্তু এই প্রবণতাটাকে এখন, এটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ভিলেজের কারণে যেহেতু পৃথিবী উন্মুক্ত, আমরা অন্যান্য অপরাপর ইউনিভার্সিটিগুলো দেখতে পাচ্ছি, অপরাপর দেশ দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু এরকম বাচ্চাদের উপরে চাপিয়ে দেওয়া হয় না। বাচ্চাদেরকে আমরা গাইড করব, বাচ্চাদেরকে আমরা সঠিক পথ নির্দেশনা করব, কিন্তু তার ইচ্ছাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। সে জানে সে কোন কাজটিতে ভালো করবে। কেউ হয়তো মিউজিকে ভালো করবে, কিন্তু আমি তাকে জোর করে ছবি আঁকাতে চাই। কেউ হয়তো ছবি আঁকতে ভালো করবে, কিন্তু আমি জোর করে তাকে পিয়ানো বাজানো দিতে চাই।
তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি, যাতে বাচ্চার উপর যাতে একটা মনস্তাত্ত্বিক প্রভাব না পড়ে, সে যাতে উন্মুক্তভাবে স্বাধীনভাবে তার চিন্তার বিকাশ ঘটাতে পারে, তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সেই জায়গাটুকু আমাদেরকে উন্মুক্ত করে দিতে হবে। এবং আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের বাচ্চারা যখন বাইরে যায়, আমি একজনের সাথে পরিচিত হলাম যে তারা সেই ধরেন আমাদের পরিচিতই একটি অজপাড়াগাঁ থেকে, একটা গ্রাম থেকে স্কুলে পড়েছে, সে একটি গ্রামের মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে, কিন্তু আমেরিকাতে গিয়ে সে আইভি লীগ ইউনিভার্সিটিতে পড়ছে, ইয়েল ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ কেউ অক্সফোর্ডে পড়ছে, ক্যামব্রিজে পড়ছে। অর্থাৎ আমাদের যেটি হলো, আমাদেরকে সুযোগটা করে দিতে হবে। আমরা যদি সুযোগটা তৈরি করে দিতে পারি, বাচ্চাদের যে মেধা, আজকে আমার দেশের বাচ্চার যেই মেধা, একই মেধা সেই ইউরোপ আমেরিকার বাচ্চাদেরও, কিন্তু তাদের সুযোগটা হয়তো অবারিত। আমরা আজকে একটা স্কুলের কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেশন করছি, আমরা একটা স্কুলের বিল্ডিংয়ের জন্য আমরা চাইছি, অথচ আপনারা দেখেন যারা উন্নত বিশ্বে তারা মহাকাশ নিয়ে গবেষণা করছে, আর আমরা একটা বিদ্যালয়ের একটা কম্পিউটারের জন্য আমরা দরখাস্ত দিয়ে বেড়াচ্ছি। সুতরাং অপরচুনিটিস, সুযোগ আমাদেরকে করে দিতে হবে। সুযোগ যদি বাচ্চারা পায়, এই বাচ্চারাই কিন্তু আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা ভালো করছে। আমি মনে করি যে এই সুযোগটুকু আমাদেরকে করে দিতে হবে। এবং এই যে সরকার, প্রাসঙ্গিকভাবে বলতে হয়, যেহেতু সুযোগের কথাটি আসলো, যে এই সুযোগ তৈরি করার দায়িত্ব কিন্তু অভিভাবকদের যেমন, আমাদের কমিউনিটির যেমন, তেমনি সরকারেরও এটি দায়িত্ব। বাংলাদেশের এমন একটি অবস্থা হয়েছে, আপনি এখানে তদবির ছাড়া কোনো কিছু হয় না। আপনি আপনার বাচ্চাকে যদি একটা ভালো স্কুলে ভর্তি করতে চান, তাহলে সেখানে আপনার একটা তদবিরের প্রয়োজন হয়। ইভেন আপনি যদি একটা ভালো ডাক্তার দেখাতে চান, সেখানেও একটা তদবিরের প্রয়োজন হয়। অর্থাৎ যেই জিনিস আপনার এমনিতেই পাবার কথা, সেই জিনিসের জন্য আপনার সুপারিশে যেতে হয়। সুতরাং আমরা এই বাংলাদেশ চাই না। আমরা যেই বাংলাদেশটি বিনির্মাণ করতে চাই এবং যেই বাংলাদেশটি দেখতে চাই এবং যেই বাংলাদেশ দেখার জন্য অসংখ্য যুবক ছাত্রছাত্রীরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে পিচ ঢালা পথকে রঞ্জিত করেছে, সেটি হচ্ছে ইকুয়ালিটি প্রতিষ্ঠিত হবে, সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আপনি আজকে যিনি এখানে বসছেন, কালকে তার এখানে বসার সুযোগ থাকতে হবে। আজকে যিনি দর্শক সারিতে আছেন, তিনি যাতে কালকে বক্তাও হতে পারেন। এই যে সামাজিক একটা যে বন্ধন, সামাজিক যে একটা সমতা, এই সমতাটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এবং বাংলাদেশ সেদিকেই অগ্রসর হচ্ছে। বাংলাদেশ সম্পর্কে আমরা যদি বলতে হয়, যেমন আগে যখন আমাদের বিগত সরকার ক্ষমতায় ছিল এবং একজন প্রধানমন্ত্রী আপনারা জানেন যে পালিয়ে গিয়েছে, তো তখন তিনি যখন প্রধানমন্ত্রীর আসনে ছিলেন, তখন আমরা যখন বিদেশে আমরা আমাদের যারা বন্ধু বান্ধব, আমাদের সহকর্মী, তাদের সঙ্গে যখন পরিচিত হতাম, অর্থাৎ ইন্টারন্যাশনাল মিডিয়া বা ডিপ্লোম্যাটস, যে প্রথম বাংলাদেশ বলার পর ওয়ার আর ইউ ফ্রম, তো বললাম আই এম ফ্রম বাংলাদেশ। ও ও এরকম বলে একটু ভেজকি মাল। এখন ওয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ। ওয়াও! তো বাংলাদেশ ও থেকে ওয়াও এ প্রবেশ করেছে, যে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং এই যুব সমাজ, এই ছাত্র সমাজ পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে তারা যদি ন্যায়ের পক্ষে দাঁড়ায়, পৃথিবীর যে কোনো মহিরুহ শক্তিশালী সরকারও পালাতে বাধ্য। এবং এই ওয়াওকে অনুসরণ করছে পৃথিবীর অপরাপর দেশ। আমাদের পার্শ্ববর্তী নেপাল যেরকম করেছে, অন্যান্য পৃথিবীর অপরাপর দেশ এখন বাংলাদেশের এই যে আমরা যে আমাদের যে স্পৃহা, আমাদের যে কর্মক্ষমতা, আমাদের যে লড়াকু মনোভাব, এটি কিন্তু এখন সারা দুনিয়া সেটি দেখছে এবং আমাদেরকে ফলো করছে, বাস্তবিকভাবেই করছে। আমি কথার কাছে কথা বলছি না, কারণ বাংলাদেশের মানুষ তাদের অধিকারকে যে এরকম ছিনিয়ে নিয়েছে, এই যে তোমাদের মতো করে এই ছাত্ররা আজকে যারা, তোমরাই কিন্তু এই রাস্তায় আলপনা এঁকেছো, ছবি এঁকেছো, তোমাদের গ্রাফিতিতে বাংলাদেশ ছয়লাভ হয়ে গিয়েছে এবং তোমাদের ভেতরে যত ক্ষোভ, যত যন্ত্রণা, তার যেমন বহিঃপ্রকাশ ঘটেছে, তেমনি
তোমার সতীর্থ, তোমার ছাত্র, তোমার বন্ধুর প্রতি তুমি তোমার সহানুভূতি প্রকাশ করেছো রং তুলি দিয়ে। এটি হচ্ছে আমাদের এই যে আমাদের যে বন্ধন, আমাদের যে শত বছরের ঐতিহ্য, আমরা যে একে অন্যকে যে কেয়ার করি, একে অন্যের পাশে দাঁড়াই, এটি সবচেয়ে বড় প্রমাণ। এবং কোনো অন্যায় আমাদের উপর চাপিয়ে দিলে আমরা যে মেনে নিতে পারি না, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমরা সকলে দেখেছি সকলের মধ্য দিয়ে। এখন যেই সরকারটি বাংলাদেশে আসছে, আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় নেতা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যখন চলাফেরা করেন খুব স্বাভাবিক, খুব সাদামাটাভাবে তিনি চলাফেরা করছেন। আপনারা দেখবেন আগে আমরা দেখতাম যে একজন সরকারি কর্মকর্তা, সচিব লেভেলের বা একজন মন্ত্রী লেভেলের যখন কেউ আসতেন, তার আগে পিছে এতগুলা গাড়ি থাকতো, এই অফিসার সেই অফিসার, এক একজনের এক এক গাড়ি, আপনার গাড়ি 20-25টা চলে যাচ্ছে, কিন্তু শেষ আর হচ্ছে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দাঁড়িয়ে গাড়ি গুনতাম যে কোন মন্ত্রীর কতটা গাড়ি। কিন্তু একজন প্রধানমন্ত্রী উইল থাকলে যে এটি করা যায়, সে সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী। খুব সাদাসিধে জীবনযাপন করছেন, খুব অল্প সংখ্যক সহকর্মীদের নিয়ে চলাফেরা করছেন, তার গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়াচ্ছে। এটি দেখেই তো মানুষ শিখবে। এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ চায়। এটি যে খুব বেশি, এটিই কিন্তু বাস্তবতা। এখন এগুলি বলতে হয় কেন? যে হ্যাঁ, এটা তো প্রধানমন্ত্রী, তো রক্ত মাংসের মানুষ, কিন্তু তাই করবেন না, পরে কি বলতে পারেন, হ্যাঁ তাই তিনি তাই করবেন। কিন্তু বাংলাদেশের এগুলি কখনোই হয়নি, এগুলি ইউরোপ আমেরিকাতে হয়েছে। উনি দীর্ঘকাল ব্রিটেনে থেকেছেন, সেখানে ব্রিটেনের প্রাইম মিনিস্টার পর্যন্ত যখন তারা, এখন অবশ্য প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রাইম মিনিস্টার যেহেতু নানা সিকিউরিটির কারণে তার একটা প্রটোকলের মধ্যে নিয়ে এসছে, অর্থাৎ তার সিকিউরিটি প্রটেক্টেড থাকে সিকিউরিটির কারণে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রীও, আমি অনেক সময় বলি যে সিকিউরিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না, সিকিউরিটি এনশিওর করতে হবে। কিন্তু তিনি এত সাদাসিধেভাবে চলাফেরা করেন এবং তার চলাফেরা মানুষকে কাছে টানা। কেউ হয়তো, আপনি হয়তো তার সঙ্গে কথা বলতে চাইছেন, তিনি ডেকে নিচ্ছেন, হয়তো অন্য কেউ বলছে না না আপনি পরে আসেন। তো এই যে এইরকম একজন প্রধানমন্ত্রী মানুষ চেয়েছিল, আমরা চেয়েছিলাম, বাংলাদেশের মানুষ এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছে। এবং এই প্রধানমন্ত্রীকে আমাদেরকেই তার পাশে থাকতে হবে, এই বাংলাদেশকে আমাদেরকে বিজয়ী হতে হবে। এই যে বাংলাদেশ ওয়াওতে প্রবেশ করেছে, এই ওয়াওয়ের ধারাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, মানুষ যাতে বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। আগে বাংলাদেশ, আপনারা নিশ্চয়ই দেখেছেন ক্রিস্টিনা আমানপুর, বিখ্যাত সাংবাদিক সিএনএনের, সে তৎকালীন প্রধানমন্ত্রীর যে পালিয়ে গিয়েছে তার একটা ইন্টারভিউ করছিল সিএনএনে। এবং ইন্টারভিউয়ের পরে, এই ইন্টারভিউ যারা দেখেছে, আমি এর পরের দিন প্রেস কনফারেন্সে গিয়েছি, আমাদের সিএনএনের এক সহকর্মী জিম অ্যাকাস্টা বলতেছে, ও মাই গড, সাচ এ প্রাইম মিনিস্টার। মানে সবাই ভয় পাচ্ছে যে কি প্রাইম মিনিস্টারে বাবা, এই ঝগড়া করতেছে রীতিমতো এবং তার গুম খুনকে জাস্টিফাই করছে। তো মানুষ এইভাবে মানে মানে আটকে উঠতো যে একটা প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে, সেখানে গুম করছে, খুন করছে এবং সে তার এটাকে জাস্টিফাই করছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারছে রাস্তায় এবং জাস্টিফাই করছে। তো এই বাংলাদেশ এখন আর নাই। আপনারা গতকালকে দেখেছেন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিয়েছে। কত? 9,34,000 কোটি টাকা, তাই তো? 9,34,000 কোটি টাকার বাজেট বাংলাদেশ জাতীয় সংসদে দেয়া হয়েছে। এই বাজেট কিন্তু, এটা আপনারা জানবেন, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, বাহরাইনের চেয়েও বেশি বাজেট, মানে বাজেটের সংখ্যা। যেহেতু বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেক বড়, আমি যদি এটাকে বিলিয়নে কনভার্ট করি তাহলে হবে 76 ইউএস ডলার, 76 বিলিয়ন ডলারের একটি বাজেট এই সরকার দিয়েছে। এবং কতগুলি যুগোপযোগী প্রকল্প তারা নিয়েছে এই সরকার। এবং সবচেয়ে, যেমন আমাদের এই যে বোনেরা আছেন, এই আমাদের প্রধানমন্ত্রী শুরুর থেকে যেটি বলে আসছিলেন যে সোশ্যাল সেফটিনেস, যেটাকে বলে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, অনেকে কিন্তু এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে যে এটা কোত্থেকে বলছে, এটা টাকা রিসোর্স কোত্থেকে মোবিলাইজ হবে, এটা কি করে দিবে। কিন্তু প্রমাণ করেছেন যে ওয়্যার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে,
ইচ্ছা থাকলেই উপায় হয়। 41 লাখ নারী এই বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে, যারা এই সোশ্যাল সেফটিনেসের আওতায় থাকবেন, অর্থাৎ তারা ফ্যামিলি কার্ড পাবেন। 41 লক্ষ নারী। এখন আপনারা তরুণরা যারা সামনে আছেন তারা বলুন, তাহলে আমাদের কি হবে? আমরা তো আইটি টাইটি নিয়ে একটু কাজ করতে চাই। আপনাদের জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন 500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্টার্ট আপ প্রোগ্রামের জন্য। আপনারা যারা স্টার্ট আপ করতে চান, এবং এগুলো কিন্তু কোনো বিউরোক্রেসি ছাড়া, লাল ফিতায় কিন্তু এটা বন্দী থাকবে না। এটা কিন্তু চাহিদা মাত্র, অবশ্যই তার পেপার ওয়ার্কগুলো দেখা হবে, কিন্তু চাহিদা মাত্রই যাতে আমাদের তরুণরা এটা পায়, তরুণ উদ্যোক্তা পায়, সেটি এই সরকার ব্যবস্থা করেছে। অনেকগুলি যুগান্তকারী প্রকল্প, প্রজেক্ট এই বাজেটে তুলে ধরা হয়েছে। আমি নিজেই ইমপ্রেসড, যদিও এই বাজেটের সাথে আমি কর্ম প্রণয়নের সাথে আমি সম্পৃক্ত নই, কিন্তু আমি যা দেখেছি এবং এত মানে জনহিতকর, জনকল্যাণকর যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, এবং এই যে তথ্য প্রযুক্তি নির্ভর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আপনাদের জন্য যারা আউটসোর্সিং করেন, তাদের সকলের জন্য এই বাজেটটি একটি মানে উপকারী বাজেট। এটির জন্য আপনাদেরকে ট্যাক্স দিতে হবে না। তো এই যে মানে জনবান্ধব, জনকল্যাণকর, মানুষের একটা ভঙ্গুর অর্থনীতির ভেতর দিয়ে সরকার একটা বাজেট দিয়েছে, এবং মানুষের জন্য কাজ করার জন্য, এবং মানুষের অসহায় অবহেলিত মানুষ, তারা দীর্ঘদিন তারা শোষিত হয়েছেন, এই শোষিতের এই যারা হয়েছেন তাদের পক্ষে এই সরকার একটি বাজেট প্রণয়ন করেছে। আমি বিশ্বাস করি এটি বাস্তবায়নযোগ্য, এবং এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বেই আপনাদের নির্বাচিত সরকারই এটি বাস্তবায়ন করবে, এটি আমি নির্দ্বিধায় বলতে পারি। তো যাই হোক,